আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নিন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সরোয়ার। আজকের অনুষ্ঠানে দর্শক শিরোনাম দেখে বুঝতে পারছেন একটি বহুল আলোচিত একটি বিষয় যেটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে চারিদিকে। আহ, মানবিক করিডোর কি, করিডোর কিভাবে করিডোর, এগুলো নিয়ে আলোচনা চলছে ডক্টর খলিলকে নিয়ে। আহ, আহ, প্রধানতম রাজনৈতিক দল বিএনপি তার পদত্যাগ দাবি করছেন। আহ, সেনাবাহিনীর ভেতরে এক ধরনের উস্কানি দেওয়ার চেষ্টা চলছে যতটুকু মনে হয়েছে। দেশের জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে যে করিডোরটা সার্বভৌমত্বের প্রশ্ন টেনে আনা হচ্ছে, আহ নিরাপত্তার প্রশ্ন টেনে আনা হচ্ছে। তো সব মিলিয়ে এই বিষয়টি নিয়ে কথা বলতে আজকে আমার সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক শাহিদুজ্জামান, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে। জি জি। তো স্যার, এই যে আমরা যেটা আমি বলছিলাম যে ধরেন গত দুদিন আগে সেনাপ্রধান তার অ্যাড্রেসে অফিসার এবং সৈনিকদের উদ্দেশ্যে তার অ্যাড্রেসে তিনি বলেছেন যে মানবিক করিডোরের মতো স্পর্শকাতর ও ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার বর্তমান সরকারের নেই বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, শুধুমাত্র একটি নির্বাচিত রাজনৈতিক সরকারই যথাযথ পদ্ধতি অনুসরণ পূর্বক এরূপ সিদ্ধান্ত নিতে পারে। তিনি আরো বলেন যে করিডোর বিষয়ে সরকার কি ভাবছেন বা জাতিকে একটি প্রক্সি ওয়ারের দিকে ঠেলে দেওয়া হচ্ছে কিনা, এ বিষয়ে সরকার স্পষ্টভাবে কিছুই জানাচ্ছেন না। অনুষ্ঠানের পরের অংশে এক অফিসারের প্রশ্নের উত্তরে তিনি স্পষ্টভাবে বলেন, দেয়ার উইল বি নো করিডোর। অথচ এই সেনা অ্যাড্রেসের আগের দিন তিন বাহিনী প্রধান ডক্টর ইউনুস এবং ডক্টর খলিল, এদের মধ্যে কিন্তু এক দীর্ঘ সময় একটা বৈঠক হয়েছে যমুনায়, এবং সেখানে কিন্তু সেনাপ্রধান সহ তিন বাহিনীর প্রধান এক ধরনের অ্যালাইন হয়েছিলেন যে ওকে ফাইন, আমরা এই বিষয়গুলো নিয়ে এভাবে আমরা আগাবো। কিন্তু পরের দিনই উনি টোটাল মানে রিভার্স একটা ভূমিকায় গেলেন যে করিডোর দিয়ে দেশ বিপন্ন হয়ে যাচ্ছে। আর পাশাপাশি স্যার এটাও ঠিক যে এই মানবিক করিডোরের তো আসলে এখনো কোনো সুনির্দিষ্ট ঘোষণা আসে নাই, কিন্তু তহিদ হোসেন সাহেবের একটা বক্তব্যকে কেন্দ্র করে আসলে বিষয়টা একটা এতটুকু ঘোট পাকানো হলো। বাট আপনার কাছ থেকে একটু জানি, এই যে এক ধরনের বিভ্রান্তি ছড়ানো, সেনাবাহিনীর ভেতরে এক ধরনের উস্কানি দেওয়ার চেষ্টা, স্বাধীনতা, সার্বভৌমত্ব, সব মিলিয়ে স্যার আপনার বিশ্লেষণটাকে আপনি কিভাবে দেখেন এই মানবিক করিডোর এবং সামগ্রিক যে চলমান বিষয়টা? ধন্যবাদ কনক। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের অস্তিত্ব অস্তিত্ব সংক্রান্ত বিষয়ের সাথেই রিলেটেড, এবং ব্যাপারটা আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বোধহয় গত 50 বছরে অত্যন্ত মানে টার্নিং পয়েন্ট বলা যায়, ওয়াটারশেড। এটা এত অভূতপূর্ব কূটনৈতিক ইনিশিয়েটিভ যে আমি একজন আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক হিসেবে দীর্ঘ 50 বছর ধরে পড়াশোনা করে আসছি, 40 বছরের বেশি অধ্যাপনাও করেছি। আমি খলিলকে চিনিও না, এটুকু জানি যে সে আমাদের ব্যাচের সাথেই বিসিএস পরীক্ষায় প্রথম হয়েছিল এবং অর্থনীতি বিষয়ে তার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স দুটোতেই প্রথম শ্রেণীতে প্রথম হয়েছিল। তার যে অসাধারণ মেধা এবং অসাধারণ অর্জন, জাতিসংঘে প্রতিটি পদে সর্বোচ্চ পদে গিয়েছে এবং বাংলাদেশকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রিপ্রেজেন্ট করেছে। আমি যত বেশি দেখেছি তার পরিচিতি, তার অবদান এবং জাতিসংঘের সাথে, ততই আমি মুগ্ধ হয়েছি। অথচ ভদ্রলোককে কিন্তু আমি জানি না, কিন্তু অ্যাজ অ্যান একাডেমিক, আমি একজন শিক্ষাবিদ হিসাবে এবং পররাষ্ট্র নীতি নিরাপত্তা বিষয়ে শিক্ষাবিদ হিসাবে এটা আমার দায়িত্ব, আমার ধর্মিক দায়িত্ব বলতে পারো, যে আমার নিজের দেশের স্বার্থে তার এই যে পররাষ্ট্র নীতি ও নিরাপত্তার পদচারণা বিষয়গুলো এবং তার যে এক্সপ্রেশনস গুলো আমি দেখলাম নিউজ কনফারেন্সে, তা থেকে আমার মনে হয় আমার একেবারেই নৈতিক দায়িত্ব এটা তুলে ধরা, যে আমি সত্যি বিস্ময়ে বিমূঢ় হয়ে গিয়েছি যে কোথায় করিডোর একটা উদ্ভট ধারণা, যেটা নিয়ে সেনাবাহিনী প্রধান কেন তার দরবারে এই প্রসঙ্গ উত্থাপন করলেন। এবং এটা আমার কাছে অবিশ্বাস্য মনে হয় যে একজন সেনাবাহিনী প্রধান হয়ে তিনি কি জানতেন না তার আগের দিন যদি তার দেখা হয়ে থাকে খলিলুর রহমানের সাথে, তার মানে তিনি সম্পূর্ণভাবে ব্রিফড হয়েছেন। এবং এটা আগে বারবার বলা হয়েছে যে খলিলুর রহমান নিজে বলেছে যে করিডোরের কোনো প্রসঙ্গই আসেনি, করিডোর এখানে মোটেও
প্রযোজ্য নয়, কেননা করিডোরের যে কনসেপ্ট তিনি আলোচনা করেছেন, বাংলাদেশের সাথে মায়ানমারের এই বাস্তবতায় কোনো করিডোরের ব্যাপারই আসে না। এবং উনি অত্যন্ত মানে দৃঢ় স্বরে বলেছেন যে এটা নিয়ে কোনো আলাপ হয়নি, হবেও না, এবং এটা অ্যাট অল আমাদের ইয়েতে নাই। এখন তাই যদি হয়ে থাকে তাহলে কোন যুক্তিতে এটা দরবার হলে সেনাপ্রধান এটাকে একটা ইমোশনাল এবং কি বলে আবেগপ্রবণ একটা ইস্যু হিসাবে তিনি দাঁড় করালেন, আমার কাছে বোধগম্য নাই। এই যে পজিশন সেনাবাহিনী প্রধান, এই পজিশনের প্রতি সম্মান রেখে এবং অত্যন্ত একটা আশাবাদী অবস্থানের থেকে আমি বলতে চাই যে এই বিষয়টা তো তার সেখানে এক্সপ্লেন করা উচিত ছিল। একজন সেনাবাহিনী প্রধান নিশ্চয়ই অবগত থাকবেন যে খলিলুর রহমানের উপরে কত বড় একটা সেন্সিটিভ অস্তিত্বজনিত দায়িত্ব। এটা আমি একটু এক্সপ্লেন করি যে কেন খলিলুর রহমানের এই নিরাপত্তা উপদেষ্টার পদ এত গুরুত্বপূর্ণ এবং ভারতের জন্য এটা এত স্পর্শকাতরই শুধু নয়, ভারত কেন আন্তরিকভাবে প্রচন্ড উদ্বেগের সাথে তার অপসারণ দাবি করে, তাকে সরাতে চায়। এবং এই যে অজিত দোভাল ব্যাংককে তার সাথে যে দেখা হলো, তারপর থেকে ভারতীয় নিরাপত্তা উপদেষ্টার দৃষ্টিভঙ্গি খলিলুর রহমানের প্রতি ইটস ওয়ান অফ সারপ্রাইজ। এবং একই সাথে তাদের যে পররাষ্ট্র মন্ত্রীর যে উপাখ্যান থেকে বোঝা যায় যে হি ইজ রেসপেক্টেড অ্যাজ অ্যান আউটস্ট্যান্ডিং ডিপ্লোম্যাট। কেন আমি বিষয়টা বলি যে দেখেন, বাংলাদেশ তো দীর্ঘ 16 বছর একেবারে গুটিয়ে ছিল। আমাদের পররাষ্ট্রনীতি যে ফ্রেন্ডশিপ টু অল ম্যালিস টু নান, এই পরিস্থিতিতে কোনো কার্যকর সম্পর্ক গড়ে তোলেনি। মায়ানমারের রেফিউজিদেরকে ফিরিয়ে দেওয়ার, এই রোহিঙ্গাদেরকে ফিরিয়ে দেওয়ার, আবার আমাদের নিরাপত্তার ক্ষেত্রে চীনের সাথে যে অভূতপূর্ব সম্ভাবনাগুলো ছিল সেগুলো একেবারে শেখ হাসিনা ধ্বংস করে দিয়েছে। শেষের দিকে চীনের সাথে সম্পর্ক একেবারে তলানিতে পৌঁছেছে। অপরদিকে ভারতের সাথে যে সম্পর্ক, সেখানে মায়ানমার আমাদের শুধু জায়গায় দখল করে নেয়নি, যেখানে রোহিঙ্গাদেরকে বাধ্য করেছে থাকতে। এমন মনে হচ্ছিল যে স্থায়ীভাবে মায়ানমারের আক্রমণাত্মক নীতি বাংলাদেশকে গ্রাস করে ফেলবে আস্তে আস্তে, এরকম একটা পরিস্থিতি শেখ হাসিনা সৃষ্টি করেছিল। সেখান থেকে আমরা দেখতে পেয়েছি এই ইউনূস সরকারের আগমনের পর থেকে পররাষ্ট্র নীতির ক্ষেত্রে বাংলাদেশ এক অভূতপূর্ব অর্জন করেছে খলিলুর রহমানের দায়িত্ব নেয়ার পর থেকে। ডক্টর খলিল যে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টাদের সাথে যে আলোচনাগুলো করেছেন, দীর্ঘকালীন আলোচনা, তাতে যেটা অন্য কেউ কোনো অতীত পররাষ্ট্র মন্ত্রী বা অ্যাডভাইজার অর্জন করতে পারেনি, সেটা তিনি অর্জন করেছেন। সেটা হলো যে তার দীর্ঘকাল জাতিসংঘে চাকরি করার ফলে তার যে যোগাযোগগুলো সৃষ্টি হয়েছে, তারই ফলন হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা অফিস তার উপর পূর্ণ আস্থা রাখলো। মার্কিন যুক্তরাষ্ট্র বার্মা অ্যাক্টকে আবার নতুন করে প্রয়োগ করার বাস্তবতা সৃষ্টি করলো এমন একটা সময়ে যখন ট্রাম্প প্রেসিডেন্ট হয়ে ভারতের পক্ষে প্রচুর সমর্থন দেয়া আশা রেখেছিল ভারত। কিন্তু সেই পথে না যে মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এবং মার্কিন যে উচ্চপদস্থ কর্মকর্তারা ঢাকায় আসে, মায়ানমারে যে মার্কিন রাষ্ট্রদূত তিনিও ঢাকায় আসেন, ঢাকায় এসে তাদের চূড়ান্ত আলোচনা হয়, অনেক প্ল্যানস হয়, যার ফলে বোঝা গিয়েছে যে রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর ব্যাপারে খলিলুর রহমানের আলোচনার মাধ্যমে একটা অসাধারণ মার্কিন তৎপরতা শুরু হয়েছে। এবং চিন্তা করেন, এটা এমন একটা সময়ে, এই যেটাকে আমরা ইংরেজিতে বলি খলিল কুড পুল দ্য ট্রাম্প কার্ড, এমন একটা সময়ে যখন কিনা মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ভাতছড়না করতে পারত, যখন কিনা ভারতের প্ররোচনায় মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কোণঠাসা করতে পারত, সেটা না করে যখন আমরা দেখতে পাই ইউনূস সাহেব চীন সফর করে চীনের সাথে বাংলাদেশের সম্পর্ককে এক
প্রচন্ড উচ্চতর মাত্রায় নিয়ে গেল, সেখানেও খলিলুর রহমানের ব্যাপক অংশগ্রহণ ছিল। তিনি আলোচনাগুলা করেছেন, তিনি কূটনৈতিক প্রক্রিয়াগুলা পরিচালনা করেছিলেন, যার ফলে এর আগে চীনের যে নেতৃস্থানীয় ব্যক্তিরা তাকেই ধরে নিয়েছে একজন মানে ম্যান টু ম্যান ডিপ্লোমেসি চালাবার জন্য। যে কারণে প্রথমত চীনের সরকার বাংলাদেশকে আশ্বস্ত করলো যে বাংলাদেশের সভরিনটি, সার্বভৌমত্ব যদি কখনো হুমকির মুখে পড়ে চীন তার পাশে দাঁড়াবে। চিন্তা করেন, এই ধরনের শক্তিশালী কমিটমেন্ট শুধুমাত্র চীন একটা মিত্র দেশকেই দেয়, এমন মিত্র যার জন্য সে যুদ্ধে দাঁড়াবে পাশে। সেই মিত্রতা খুব কম দেশের সাথেই চীনের রয়েছে এবং সেই লিস্টে বাংলাদেশ ইনক্লুডেড হয়েছে। চীনের এই ঘোষণার পরে আপনি চিন্তা করে দেখেন যে খলিলুর রহমান মার্কিন যুক্তরাষ্ট্রকে ডিল করেছে, মার্কিন নেতৃত্বকে একটা বড় অংশ স্টেট ডিপার্টমেন্টের ঢাকায় এনে এমন একটা প্রক্রিয়া শুরু করেছে যেখানে তিনি মিডিয়াকে যতদূর জানিয়েছেন, যদিও এখানে একটা গোপনীয়তা থাকার কথা এই ধরনের সেন্সিটিভ সামরিক বিষয়ে, কিন্তু তারপরও খলিলুর রহমান সাহেব মিডিয়াকে প্রাণান্তর চেষ্টা করে তুলে ধরেছেন যে আমাদের সাথে এমন একটা সম্পর্কের উদ্বেগ হয়েছে যে যেখানে জাতিসংঘ আমাদের উপরে যে আস্থা রেখেছে মায়ানমারে খাদ্যশস্য পৌঁছে দেবার, সেটাই শুধু ঘটছে না, আমরা এমন একটা পরিস্থিতির দিকে যাব এবং আরাকান আর্মির সাথে ভবিষ্যতে এমন একটা সম্পর্ক গড়ে উঠবে যার ফলে আরাকান আর্মি ও মায়ানমারের যারা এখন আরাকানে রয়েছে কর্তৃত্বে, তারা সসম্মানে রোহিঙ্গাদেরকে ফেরত নিয়ে যাবে। এবং এই আরাকান আর্মি থেকে এই ধরনের যে চিন্তাধারা আগে কি কখনো প্রত্যাশা করেছিলাম? কয়েক মাস আগেও কিন্তু মায়ানমারে তো গৃহযুদ্ধ চলছিল আর আরাকান আর্মি অত্যন্ত কি বলে রোহিঙ্গাদের ব্যাপারে একেবারে ডিসইন্টারেস্টেড ছিল। সেই আরাকান আর্মি এখন তারা এই যে বাংলাদেশের উপর নির্ভরশীলতার বাস্তবতা, সেখানে তারা দেখতে পেয়েছে যে বাংলাদেশের সাথে নির্ভরযোগ্য সম্পর্ক ছাড়া আরাকান আর্মি কোনো বৈধতা পাবে না আন্তর্জাতিক জগতে। জাতিসংঘের সেক্রেটারি জেনারেল আরাকান আর্মির সাথে যোগাযোগ করার যে প্রস্তাব বাংলাদেশকে রেখেছে, এর মাধ্যমে আরাকান আর্মি কিন্তু জাতিসংঘের স্বীকৃতি পেতে যাচ্ছে। খলিলুর রহমান এমন একটা পরিস্থিতি সৃষ্টি করেছে যে আরাকান আর্মির অস্তিত্ব, ভবিষ্যৎ এবং নিয়ন্ত্রণ করা সম্পূর্ণ ভেস্তে যেতে পারে যদি সেখানে, যেটা টাটমাডা করেছে, ফেমিন কন্ডিশনস যদি প্রিভেইল করত। এবং এই ফেমিন কন্ডিশনস এখন যদি এভাবে প্রিভেইল করে তাহলে রাখাইন জনগোষ্ঠী একটা নির্মম বাস্তবতায় পড়বে। এবং টাটমাডাও যে প্ল্যান করেছে আইসোলেট করে আরাকান আর্মিকে না খাইয়ে রাখাইন পপুলেশনকে মারবে, এই যে জেনোসাইডাল প্ল্যান, এটা বাস্তবায়িত হলে আরাকান আর্মি কোথায় যাবে? সেই পরিস্থিতি থেকে খলিলুর রহমানের আশ্বাসে আরাকান আর্মি একটা নির্দিষ্ট অ্যাটিটিউড ডেভেলপ করেছে, যার ফলে বাংলাদেশ আশা করতে পারে যে জাতিসংঘের সাহায্য প্রক্রিয়ার ফলে এবং ভবিষ্যতে জাতিসংঘের অন্যান্য সহযোগিতার ফলে এবং পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের বার্মা অ্যাক্ট প্রয়োগের মাধ্যমে আরাকান আর্মি বাংলাদেশের উপর এতখানি নির্ভরশীল হবে যে শুধু তারা রোহিঙ্গাদেরকেই ফেরত নেবে না, বাংলাদেশের সাথে তারা তাদের যে সমুদ্র সীমা, তাদের যে ভৌগোলিক ভূরাজনৈতিক অবস্থান, তার সিংহভাগ তারা শেয়ার করবে বাংলাদেশের সাথে। এই জিনিসগুলা আমি একজন এই জিওপলিটিক্সের অধ্যাপক হিসাবে এই জিনিসগুলো আমি দেখতে পাচ্ছিলাম এবং প্রচন্ড আবেগের সাথে খলিলুর রহমানের সাকসেসের জন্য আমি অপেক্ষা করছিলাম যে এটা এগিয়ে যাবে। কিন্তু আমি হতাশ হয়ে গেলাম যে যেখানে সেনাবাহিনী প্রধান খুব ভালো করেই জানেন যে এখানে করিডোরের কোনো ব্যাপারই নেই, যেখানে তিনি তার যে জিওসি রয়েছেন রামুতে, তার সাথে তার
পূর্ণ যোগাযোগ রয়েছে এবং নিশ্চয়ই জিওসি যতখানি রোল প্লে করছে, এই যে মার্কিন বাহিনী যদি সেখানে কোনো কিছু করে থাকে সেটা সম্পর্কে সেনাবাহিনী প্রধান সম্পূর্ণ অবগত এবং এই কার্যক্রম অলরেডি অনেক দূর এগিয়ে যাচ্ছে। আমরা তো যতদূর জানি আনঅফিসিয়ালি যে মার্কিন বাহিনী বাংলাদেশে একটা ওই অঞ্চলে একটা যে সহযোগিতার পথে এসেছে, এটা কিন্তু ভারতীয় টেলিভিশনও বারবার বলছে। সেখানে হয়তো অনেকটা কি বলে অ্যালিগেশন আনার ব্যাপার থাকতে পারে, কিন্তু এটা তো সত্যি যে আমাদের সেনাবাহিনী প্রধান পুরা সামরিক কার্যক্রমটা, জাতিসংঘ কার্যক্রমটা অবহিত। এবং আপনি যেটা বললেন ঠিক তার আগের দিনই কিন্তু খলিলুর রহমানের সাথে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ হয়েছে, সম্পূর্ণ অবগত। এবং এটা খলিলুর রহমান মিডিয়াকে জানিয়েছে যে তার সাথে সেনাবাহিনী প্রধানের কোনো দূরত্ব নেই, তারা সম্পূর্ণ একটা একাত্মতা এবং অত্যন্ত আন্তরিকতার সাথে এই রোহিঙ্গা আরাকানের এই বিষয়টা ডিল করছে। সুতরাং এই প্রেক্ষাপট যদি আমরা ধরে নেই এবং এই ব্যাপারটার গুরুত্ব যদি আমরা অনুভব করি। জি বলেন। একটা বিষয় আমি অ্যাড করতে চাই যে করিডোর এবং মানবিক করিডোর, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস? মানে করিডোর কি, মানবিক করিডোর কি? মানে মানে এটা নিয়ে কিন্তু আরেকটা ঘোট পাকানোর চেষ্টা চলছে যে মানবিক করিডোরের নামে অস্ত্র যাবে, এই হবে সেই হবে, এরকম একটা প্রপাগান্ডা কিন্তু আছে। দেখেন, এখানে মানবিক বলেন আর শুধু করিডোর বলেন, এখানে নান অফ ইট ইজ রেলেভেন্ট। এখানে তার কোনো প্রাসঙ্গিকতাই নেই। কারণ খলিলুর রহমান সাহেব এটা ক্ল্যারিফাই করেছেন যে পররাষ্ট্র উপদেষ্টা করিডোর শব্দটা উচ্চারণ করার সাথে সাথেই তিনি আবার সেটা উইথড্র করে নিয়েছেন। এটা সেদিন খলিলুর রহমান সরাসরি মিডিয়াকে বলেছে। এর অর্থটা কি? এবং তিনি বারংবার এমফেসিস দিয়ে বলেছে যে করিডোর হচ্ছে যুদ্ধকালীন সময়ে একটা প্রক্রিয়া যেখানে যে বাহিনী এফেক্টেড হচ্ছে তাদের তাদেরকে সরঞ্জাম প্রোভাইড করা হয়। এবং ওই টার্মটা এই মায়ানমার বাংলাদেশের বেলায় একদম কোনোভাবেই অ্যাপ্লিকেবল হয় না। আর হিউম্যান করিডোর আপনি যেটা জানতে চেয়েছেন, তার ইমপ্লিকেশন হচ্ছে যে একটা বিধ্বস্ত জাতিগোষ্ঠী, বিধ্বস্ত জনগোষ্ঠী যখন খাদ্যাভাব বা চরম নির্মমতার শিকার হয়ে তারা মৃত্যুবরণ করছে, বা যেখানে রেশিয়াল ক্লিনজিং, অ্যাপার্থাইডের মতো বাস্তবতায় যেখানে একেবারে জেনোসাইডের মতো অবস্থা, সেখানে যদি মানবিক সাহায্য পৌঁছে দেয়া হয় সেটাকে আমরা হিউম্যান করিডোর বলি। আর শুধু করিডোর বলতে বোঝায় যে, যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, যে একটা যুদ্ধকালীন সময়ের যোগাযোগ প্রক্রিয়া। এখন বাস্তবতা হচ্ছে এই যে সেনাবাহিনী প্রধান খুব ভালো করেই জানেন যে আমাদের এই বেলায় তিনি সরাসরি অংশগ্রহণ করেছেন তার জিওসির মাধ্যমে। তিনি নিজেই তিনি কিভাবে তার দরবারে এটা বলতে পারলেন যে আমরা কিছু জানি না, আমাদেরকে না জানিয়ে এসব করা হচ্ছে করিডোর প্রশ্নে? আমি এটার উদ্দেশ্য কি? এখন যেটা আমি বুঝতে পারি, এখানে there will be no corridor. She is throwing something out of the blue. এবং একটা দায়িত্বশীল সেনাবাহিনী প্রধান এই কথা কিভাবে বলতে পারে? এখন আমি একজন আন্তর্জাতিক নিরাপত্তার ছাত্র হিসাবে প্রশ্ন করতে পারি যে তার ইন্টেনশনটা কি? তিনি কি চাইছেন যে আমাদের ডক্টর খলিলুর রহমান, যার মেধা পররাষ্ট্র মন্ত্রণালয়ের যতগুলো অফিসার ছিল সেই তুলনায় আকাশচুম্বী, যার কূটনৈতিক প্রজ্ঞা অতুলনীয়, যাকে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন সরাসরি আস্থায় নিয়েছে, এবং আমরা সবাই জানি যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আস্থায় যাওয়া আবার একই সাথে চীনের আস্থা অর্জন করা, এটা কিন্তু কখনো সম্ভব হয় না যদি না যে কার্যকর যিনি নিয়ন্ত্রক রয়েছেন এখানে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তার কূটনীতির উপর দীর্ঘকালীন অভিজ্ঞতার মাধ্যমে আস্থা থেকে থাকে। এটা হচ্ছে ট্রাস্ট। আমরা বলি কূটনীতি হচ্ছে কোশ্চেন অফ ট্রাস্ট, ডিগনিটি, অনার, এবং এই অবস্থানটা তিনি অর্জন করেছেন চীনদের কাছ থেকে, মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে। এবং তিনি যদি এগিয়ে যেতে পারেন তাহলে আমি বলবো এই প্রফেসর ইউনূসের এই যে দীর্ঘ সময় তিনি যে থাকছেন, যদি তার একটা অর্জন হয়ে থাকে সেটা এই খলিলুর রহমানই তাকে এনে দিতে পারে। এই কেননা
আমরা দেখতে পাচ্ছি যে এতে এই রকমের দীর্ঘ সময় অনিয়ন্ত্রিত পররাষ্ট্র নীতি যে ছিল সেখান থেকে বের হয়ে এই উদ্যোগগুলো ভারতকে একেবারে স্টান্ট করে দিয়েছে। ভারত অ্যাবসলিউটলি জয়শঙ্কর কোনোভাবেই বিশ্বাস করতে পারছে না, মোদি কোনোভাবেই। এবং তারা কি করছে, তারা বাংলাদেশের উপর অযাচিত সব অত্যাচার শুরু করেছে। এই যে প্রত্যেক রাতে তাদের দেশের নাগরিকদেরকে আমাদের দেশে ঠেলে দিচ্ছে, আজ গত রাত্রেও ঠেলে দিয়েছে। তারা বাংলাদেশে এখনো গুলি চালিয়ে যাচ্ছে, তারা বাংলাদেশের সমস্ত যে আন্তর্জাতিক অব্লিগেশন গুলো তারা ভায়োলেট করছে। এবং আমাদের পানির প্রশ্নে তারা ঠিক পাকিস্তানের যে অ্যাটিটিউড সেই অ্যাটিটিউড নিচ্ছে, এমনকি বারবার হুমকি দিচ্ছে যে তারা আমাদের উত্তরের ওই অঞ্চলটুকু যে কোনো সময় দখল করে নিতে পারে, এবং সেই প্রক্রিয়া তারা সৃষ্টি করছে। কাজেই বাস্তবতাগুলো এত কঠিন, সেখানে দেখা যায় যে সেনাবাহিনী প্রধান এটা অ্যাবসলিউটলি তার সামনে যে দরবারে যারা বসেছিল তারা নিশ্চয়ই এখন পড়াশোনা করে আবিষ্কার করবে যে এখানে তাদের সেনাবাহিনী প্রধানের কথায় কতখানি সত্য ছিল, কতখানি যৌক্তিকতা ছিল। এবং এখানে ডক্টর খলিলুর রহমানের যে নিরাপত্তা প্রশ্নে তিনি যে সেনাবাহিনীর স্ট্যাটাস, তাদের সম্মানকে কোন উচ্চতায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করেছিলেন সেটা কিন্তু তুলে ধরলেন না। সেনাবাহিনীর জন্য কতখানি সম্মান, ভবিষ্যতের সম্মান তিনি সৃষ্টি করছিলেন। কেননা রোহিঙ্গারা যদি আগামী বছর সত্যি সত্যি ফেরত যায় এবং সেখানে যদি মার্কিন যুক্তরাষ্ট্র সহ জাতিসংঘের অবদান থাকে এবং আমাদের সামরিক বাহিনীও যদি সেখানে অংশীদারিত্ব থাকে, তাহলে তো পুরা পশ্চিমা বিশ্বে আমাদের সেনাবাহিনীর স্ট্যাটাস কোথায় উঠে যাবে। সেটা না করে সেনাবাহিনী কি করলেন প্রধান, তিনি করিডোর হতে দিবেন না। এগুলো তো নবাব সিরাজউদ্দৌলার নাটকের মতো, নাকি মির্জাফরের নাটকের মতো। তিনি কি বলছেন, কেন তিনি ইচ্ছা করে করিডোর প্রশ্ন এনে ডক্টর খলিলের প্রক্রিয়া। এবং এখানে আমি শুধু একটাই কারণ দেখতে পাই, সেটা হচ্ছে এই যে আমরা যেটা আগে থেকে জানি যে সামরিক বাহিনী প্রধানের সাথে ভারতীয় সেনা প্রধানের যোগাযোগ ছিল, তার সাথে যথাযথভাবে যারা ভারতের পক্ষে সেনাবাহিনীর কিছু পথভ্রষ্ট সেনানায়ক যারা ভারতের পক্ষে বাংলাদেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছে তাদেরকে আটক করা হয়নি, তাদেরকে শাস্তির বিধানে আনা হয়নি। এমনকি তাদের অনেকে তারা সেনাবাহিনীর নিয়ন্ত্রণের হাত থেকে বের হয়ে পালিয়ে গিয়েছে। এগুলো সব মিডিয়াতে আমরা দেখি, জানি, পড়ি। এবং তাহলে এটা কি ইন্ডিকেট করছে? তাহলে কি এটা বুঝতে হবে যে সেনাবাহিনী প্রধান কোনোভাবেই চায় না যে ভারতের ইচ্ছা, ভারতের নিরাপত্তা চিন্তা এবং ভারত বাংলাদেশকে যেভাবে তার নিয়ন্ত্রণে রাখতে চায় সেই পথেই কি তিনি চান যে আমরা ফিরে যাই? তা না হলে কেন তিনি এই আমাদের ডক্টর খলিলকে বারবার এই করিডোর প্রশ্ন উত্থাপন করে বিব্রত করছেন? কেন তিনি ডক্টর ইউনূসকে বলছেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিতে হবে, এবং এটা তো তার আওতায় পড়ে না। এবং তিনি চাচ্ছেন যে যত তাড়াতাড়ি ইলেকশন হয় ততই যেন ডক্টর খলিলের অর্জনের সময়সীমাটুকু আরো সংকুচিত হয়ে যায়। তিনি এমন একটা পরিস্থিতি তৈরি করছেন যেন অ্যাজ ইফ ডক্টর খলিল একজন ভিলেন, এবং যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে যেই বিষয়গুলো মোটেও বুঝতে পারে না, এমনকি আমাদের যে অপর ভিলেন আমি বলবো এই বিএনপি, তারা এখন আজকে যে এই দাবি উত্থাপন করেছে যে সৃষ্টি করছে ইলেকশনের, যেই দলটি আগে প্রেসিডেন্ট জিয়ার হাতে গড়ে ওঠা পররাষ্ট্র নীতির ক্ষেত্রে অসাধারণ অর্জন করছিলেন। এমনকি আজকে যদি প্রেসিডেন্ট জিয়া জীবিত থাকতেন, আমি তাকে অনেক কাছে থেকে ব্রিফ করেছি, তাকে অ্যাডভাইস করেছি, 1.5 বছর আমি তার পররাষ্ট্র নীতি উপদেষ্টা হিসাবে কাজ করেছি, তাকে অনেক কাছে থেকে দেখেছি। আমি নিশ্চিতভাবে বলতে পারি খলিলের যে মেধা
এবং যে অর্জন তিনি করেছেন, আজকে প্রেসিডেন্ট জিয়া বেঁচে থাকলে খলিলকে কাছে টেনে নিতেন, তার মেধাকে কাজে লাগাতেন, ঠিক যেমনি 1978 সালে এই খন্দকার মোশাররফ হোসেনকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিয়েন্স থেকে টেনে নিয়েছিলেন, আপনি আমার দলে যোগ দিন। আমি তখন একজন ইয়াং লেকচারার, আমার চোখের সামনে ডক্টর মোশাররফ জিয়াউর রহমানের আহ্বানে সাড়া দিয়েছেন। তিনি কি জানেন না, তিনি কি বোঝেন না যে প্রেসিডেন্ট জিয়া মেধাকে কতখানি গুরুত্ব দেয়? তিনি কি একবারও আমাকে জিজ্ঞেস করতে পারতেন না? তিনি আমাকে ভালো করে চেনেন এবং আমি তিনি এটা শ্রদ্ধার সাথে আমাকে জানিয়েছেন করেছি কেন মানে বিএনপি এই পজিশন নিচ্ছে, একটা চাপ সৃষ্টি করা, যাতে ডক্টর ইউনূসের এই যে অর্জন, ডক্টর খলিল যদি এখন চীনকে লালমনিরহাটে এই যে এয়ারবেস তৈরি করার প্রক্রিয়া, সেটা যদি সত্যি সত্যি বাস্তবায়ন হয়, তাহলে ভারতের জন্য তো এটা একটা ভূমিকম্পনের মতো। ভারত সেখানে কাছেই তার বাগডোগরা ও হাসিমারা এয়ারবেসে অত্যন্ত উচ্চমানের মিসাইল ও বিমান প্রয়োগ করেছে। বাংলাদেশের জন্য এটা একটা নিরাপত্তা হুমকি। সেখানে আমরা যদি আমাদের লালমনিরহাটে আজকে চীনকে আমন্ত্রণ জানাই, সেটা সম্ভব হবে শুধুমাত্র ডক্টর ইউনূসের সম্মতি এবং ডক্টর খলিলের কূটনৈতিক কার্যকলাপ। সেই প্রক্রিয়াটাকে ভারত চায় ধ্বংস করে দিতে, ভারত চায় যেন সেটা না হয়। আজকে বিএনপি ও কি সেই একই পথে যাবে? বিএনপি মনে করছে যে ডক্টর খলিল যদি চীনের সাথে এই সম্পর্কের ক্ষেত্রে অর্জন, আবার একই সাথে আমেরিকার সাথে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর কূটনৈতিক প্রক্রিয়া অর্জন করে, তাহলে ডক্টর খলিল হয়তোবা প্রফেসর ইউনূস এতখানি জনসমর্থন পাবেন যে হয়তো জনগণ দাবি করে বসতে পারে যে ডক্টর ইউনূসই কন্টিনিউ করুক। এই ভয়, এই অত্যন্ত হীনমন্যতা, অত্যন্ত নিম্ন রুচির চিন্তা কাদের? এই যে এইসব মানুষ। মানে মূল জায়গাটা যদি আমি এক লাইনে সাম আপ করি, যে মানে মূলত ভারতের স্বার্থ বিঘ্নিত হবে বা ভারতের যে আধিপত্য এই অঞ্চলে, বিশেষ করে বাংলাদেশের উপরে ভারতের আধিপত্য শূন্যের কোঠায় নেমে আসবে। এই জায়গাটার কারণেই আসলে ভারত সরাসরি কিছু করতে পারছে না, কারণ এখানে ইইউ যুক্ত, জাতিসংঘ যুক্ত, আমেরিকা যুক্ত। তো তারা এখন সওয়াল হয়েছে আমাদের কিছু সেনাপ্রধান সহ কিছু গুটি করে অফিসার এবং প্রধানতম রাজনৈতিক দল বিএনপির কিছু নেতার উপরে। তো আমি স্যার দুটা প্রশ্ন আপনাকে একটু করতে চাই পাশাপাশি। একটা হচ্ছে, ডক্টর খলিল নিরাপত্তা উপদেষ্টার পদ পাওয়ার পরেই আসলে মূলত তার সঙ্গে এনিমিটিটা শুরু হয়। আমরা দেখি যে পুরাতন অনেক গল্প কাহিনী দিয়ে তাকে বিব্রত করার চেষ্টা হয়েছে, নানা রকম ঘটনা ঘটেছে। তো বলা হচ্ছে যে বেসামরিক ব্যক্তি নিরাপত্তা উপদেষ্টার পদ নিলে নাকি পারবেন না, সামরিক জ্ঞান নাকি লাগবে। কিন্তু আমি যতটুকু জানি বিশ্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ কমপক্ষে 50টি রাষ্ট্রীয় নিরাপত্তা উপদেষ্টা কিন্তু বেসামরিক ব্যক্তি। এবং এটা এই জায়গাটা একটু যদি একটু স্পষ্ট করেন যে ডক্টর খলিলের এই পদের যৌক্তিকতা এবং এক্স্যাক্টলি। হ্যাঁ, আপনি একেবারে ঠিক জায়গায় হাত দিয়েছেন। দেখেন, আমি এটাই বলতে চাচ্ছিলাম, যখন নিউ ইয়র্কে চাকরি নেন প্রথম, তখন থেকে চেনেন। তারা দুজনই কিন্তু একটা নিউ ইয়র্ক ভিত্তিক টেলিভিশন নেটওয়ার্কে বলেছে যে ডক্টর খলিল কোনো সময় তার চারিত্রিক দৃঢ়তা কম্প্রোমাইজ করেনি, এবং জাতিসংঘের যে তিনি উচ্চ পদে গিয়েছেন একটার পর একটা, সেখানে তার ব্যক্তিগত জীবনের সব খুঁটিনাটি দেখা হয়েছে, সমস্ত কিছু চেক আপ করা হয়েছে। এবং যেই ডাক্তার সাহেব বলছিলেন তার ভেতরে যে কতখানি শক্তিশালী আবেগ কাজ করছিলেন, তিনি বললেন যে ডক্টর খলিলকে, এবং ওই লয়ার ভদ্রলোক যিনি ডক্টর খলিলকে চেনেন, বললো যে আমি দীর্ঘ 30 বছর থেকে ডক্টর খলিলকে দেখে আসছি, তিনি একের পর এক জাতিসংঘের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। তিনি তো বাংলাদেশের চাকরি ছেড়ে কোথাও যায়নি। এবং আরেকটা বড় কথা হচ্ছে, তিনি অল থ্রু বাংলাদেশের পাসপোর্ট হোল্ডার ছিলেন, কোনোদিন তিনি দুই দেশের নাগরিকত্ব নেননি, যেটা কিনা এই যে আলী রিয়াজের রয়েছে, ওই ডক্টর মজুমদার কমিশন হেড, কই তাদের বেলায় তো কেউ কিছু বলে না। অথচ ডক্টর খলিল অত্যন্ত আবেগ প্রবণ হয়ে প্রায় কন্দনরত চোখে দৃষ্টিতে বললেন,
যে দেখেন আজকে আমাকে নিয়ে এরকম অপবাদ করছেন, আমি কোনোদিন দীর্ঘ সময় ছিলাম, আমেরিকান পাসপোর্ট নেওয়ার কথা কল্পনাই করি। তারপর তিনি কি বললেন? তিনি বললেন আজকে যদি তারেক জিয়া, উনিও তো লন্ডনে থাকছেন, দীর্ঘ সময় চাকরি করছেন, আজকে যদি কেউ তারেক জিয়াকে নিয়ে এরকম কথা বলে তখন কেমন পরিস্থিতি হবে একবার চিন্তা করেছেন? এই কথাটা বলা, এই কারণে বিএনপির রিজভী এবং ওই যে সবচেয়ে বড় যে সন্দেহজনক ব্যক্তি সালাউদ্দিন, যাকে পুরা ঢাকা শহর চিহ্নিত করেছে যে ভারতীয় গুপ্তচর হিসাবে, লাভ দিয়ে আজকে প্রেস কনফারেন্সে বলেছে আমরা খলিলের অপসারণ চাই। কেন এই ব্যক্তি বলছে এই কথা? কেনই বা রিজভী এটাকে এমন আখ্যা দিচ্ছে যে তিনি খলিল নাকি তারেক জিয়াকে তার অপমানজনক কথা বলছে? অথচ খলিল কিন্তু তারেক জিয়াকে যা বলছে আমরা টেলিভিশনে সবাই দেখেছি, তিনি তারেক জিয়াকে উচ্চ স্থানে অবস্থান, তারেক জিয়াকে ডিফেন্ড করছে। যে আজকে উনি এত বছর বিদেশে থাকে, তাকে নিয়ে যদি তার বিরোধীরা এরকম কথা বলে যে তিনি দুই দেশের তখন কেমন লাগবে? কাজেই এটা কিন্তু তিনি কোনো বলেন, বরং তারেক জিয়াকে ডিফেন্ড করে এই কথা বলেছেন। অথচ কিভাবে এটাকে ডিসইন্টারপ্রেট করা হচ্ছে? এখন আপনার যে প্রশ্নটা আপনি প্রথমে করেছিলেন সেটার উত্তর আমি দেই নাই। ওই যে কি যেন ছিল সেটা, ওই যে সেনাবাহিনী নিউ ইয়র্কের ওই প্রথম অংশটা, যেটা প্রথম অংশটা ছিল যে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে বেসামরিক ব্যক্তির এইটাই ছিল। হ্যাঁ, এখন আচ্ছা দেখেন, এই যে তিনি একজন সিভিলিয়ান হতে পারে, কিন্তু আপনি দেখেন ভারতের নিরাপত্তা উপদেষ্টা একজন সিভিলিয়ান, মার্কিন যুক্তরাষ্ট্রের সিভিলিয়ান, এমনকি পাকিস্তানেও এর আগের নিরাপত্তা উপদেষ্টা যিনি ছিলেন তিনিও সিভিলিয়ান ছিলেন। একজন সিভিলিয়ান নিরাপত্তা উপদেষ্টা হিসেবে থাকবে, এটাই তো স্বাভাবিক, এটাই কাম্য, সভ্য জগতে এটাই হয়ে থাকে। আজকে বাংলাদেশে যদি সামরিক বাহিনী এটা মেনে নিতে না পারে, তাহলে বলতে হবে যে এখানে তাদের একটা ইনফেরিয়রিটি কমপ্লেক্স, এবং সামরিক বাহিনীর কোন অফিসারের এই যোগ্যতা রয়েছে নিরাপত্তা উপদেষ্টা হতে পারবে? খলিলের নখের কাছাকাছি কেউ আসতে পারবে? সামরিক বাহিনী প্রধান তো তার পুত্র তুল্য ডক্টর খলিলের। সামরিক বাহিনী প্রধান যে একটা মাদ্রাসা বা স্কুলের ছাত্র হিসাবে তার যে জ্ঞান ছিল এক সময় বাল্যকালে, তার সেটাই হচ্ছে তার খলিলুর রহমান এর সাথে তুলনা করলে তার অবস্থান। তিনি কি সেটা জানেন না? তিনি কি বোঝেন না যে কতখানি কঠিন বাংলাদেশের অস্তিত্বজনিত কূটনীতি? কিন্তু পুরো ব্যাপারটা কি আমি বলি যে তারা ইচ্ছা করে এই যে বেসামরিক, তাছাড়া সেখানে সামরিক বিষয়গুলো দেখার জন্য তো লেফটেন্যান্ট জেনারেল হাফিজ রয়েছে। খলিলুর রহমানের তো সময় নাই সামরিক বাহিনী বিষয়ে দেখাশোনা করার, তিনি তো সেখানে কখনো মাথা ঘামায় নাই। স্যার এখানে একটা আবেগের কথা বলি। আমাকে এক সেনা কর্মকর্তা বলছিলেন যে আপনি দেখছেন ডক্টর খলিলকে নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব দিচ্ছে, একজন বেসামরিক লোককে এখন সেলিউট করতে হবে। তাই বললাম ডক্টর খলিল তো একজন যোগ্য লোক, তাকে সেলিউট করলে কি সমস্যা ভাই? তোমরা তো চুপ্পুতে সেলিউট করো না। চুপ্পুতে একটা চোর, প্রতিষ্ঠিত চোর, এসালামের সহযোগী, এটা তো প্রতিষ্ঠিত। খুবই চিন্তার বিষয় যে দেখেন এদের মানসিকতা কোন স্তরে নেমেছে, কিভাবে, কি উদ্ভট চিন্তা। তুমি হলা বাংলাদেশের নাগরিক, তোমার পেছনে বেসামরিক মানুষের টাকায় তোমার অস্তিত্ব, তোমার বেতন, তুমি জাতিসংঘে যাচ্ছ, আজ পর্যন্ত কখনো তুমি সত্যিকারের যুদ্ধে অংশগ্রহণ করনি, যুদ্ধ হয়েও যাওনি, জাতিসংঘে যেটা করছো সেটা খুব ভালো কথা, কিন্তু একজন সামরিক বাহিনী অফিসার তো যুদ্ধে গেলে তার সত্যিকারের প্রফেশনাল কম্পিটেন্স বোঝা যায়। সেই তুলনায় তুমি জাতিসংঘে যা করছো সেটা তো দীর্ঘ সময় ব্যাপী একটা পুতুল খেলা। পুতুল খেলা করে তুমি মনে করো যে তুমি সামরিক যুদ্ধে যে তোমার উৎকর্ষতা প্রমাণ করার কোনো প্রয়োজন নেই, এটা হতে পারে? আর বেসামরিক ব্যক্তিকে তুমি সেলিউট করবে না? ডক্টর খলিলের মতো এত উপযুক্ত মানুষকে সেনাবাহিনী প্রধান সেলিউট করা, সেটা তো তার সৌভাগ্যর কথা, সেটা তার 7 জন্মের সার্থকতা। তিনি কিভাবে সেনা প্রধান হয়েছে আমরা কি জানি না? তার আত্মীয়তার বন্ধন না থাকলে তিনি কি হতেন? তার কি সেই যোগ্যতা ছিল? তিনি কি মেজর বা লেফটেন্যান্ট কর্নেলের উপরে উঠতে পারতেন? এগুলো কি সত্যি কথা না? এগুলো কি সামরিক বাহিনীর সদস্যরা জানে না? কেন আমি তো মনে করি এখানে আসল ব্যাপারটা হচ্ছে যে প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল কামরুল, তিনি
সামরিক যে সম্পর্ক এবং পাকিস্তানের সাথে চীনের সাথে যে সামরিক সম্পর্কগুলো গড়ার পেছনে তার অবদান রয়েছে। তিনি পাকিস্তানের যে সামরিক বিষয়ে আলোচনা করে এসছেন। খলিলুর রহমানের সাথে তার একটা যোগাযোগ হয়েছে, কমিউনিকেশন হয়েছে, সামরিক বিষয়গুলো আলোচনা করেছেন এবং এই বিষয়টাকেই মানে তার চক্ষুশূল হয়ে দাঁড়িয়েছে। শোনা যাচ্ছিল যে হয়তো লেফটেন্যান্ট জেনারেল কামরুলকে সেনা প্রধান করা হবে এবং এই আতঙ্কে এখন লেফটেন্যান্ট জেনারেল কামরুলকেও সরিয়ে দেওয়া হবে আর ডক্টর খলিলুর রহমানকে ডেমোনাইজ করতে হবে। এই যদি হয় বাস্তবতা, এমন যদি হয় যে আপনি একজন যোগ্য সিভিলিয়ানকে সেলিউট করতে আপনি কুণ্ঠাবোধ করেন, তাহলে আপনার প্রফেশনের প্রতি আপনি নিজেই তো আপনার শ্রদ্ধাবোধ হারাচ্ছেন। আপনি কি জানেন না উন্নত বিশ্ব, এমনকি এই যে পার্শ্ববর্তী ভারতে একটা সেক্রেটারি, একটা ডিফেন্সের ডেপুটি সেক্রেটারিকেও সেনাবাহিনী প্রধান স্যালিউট করে, বাইরে ওয়েটিং রুমে ওয়েট করে তাকে দেখা করার জন্য। আপনি কি জানেন না যে মার্কিন যুক্তরাষ্ট্রে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ ডিফেন্সকেও সেনাবাহিনী প্রধান স্যালিউট করে? এগুলো কি আধুনিক বিশ্বের কার্যক্রম আপনি জানেন না? আপনাদের শেখাতে হবে। কোথায় গিয়েছে আপনাদের লার্নিং? এগুলো সব ঘটেছে এই 16 বছরের এই যে হাসিনার প্রতি যে আনুগত্য এবং হাসিনা যে কিভাবে ধ্বংস করেছে। আজকে ডক্টর খলিল যেখানে তাকে অত্যন্ত সম্মানের সাথে সামরিক বাহিনীর এই দরবারে তাকে নিয়ে যাওয়া উচিত ছিল, তিনি বক্তৃতা দিতে পারতেন, তিনি তাদের বুঝিয়ে বলতে পারতেন, সেটা কিচ্ছুই করা হয়নি। সেটা না করে বরং এই যে তার স্ট্যাটাস, তিনি একজন সিভিলিয়ান, এই প্রশ্ন ওঠে। এই প্রশ্ন কিভাবে ওঠে, কেন ওঠে? তাহলে তো আমাদের কোনো দরকার নাই এখানে যদি সিভিলিয়ান। হ্যাঁ বলেন। এবং স্যার গত কয়েকদিনের যে মুভ, এই মুভে আমার সাথে যে একজনের সঙ্গে কথা হচ্ছিল এখানকার বিভিন্ন বিষয়ের সঙ্গে সংযুক্ত, তারা বলছিলেন যে সেনাবাহিনী প্রধানের বর্তমান যে মুভ বা রোহিঙ্গা ইস্যু, করিডোর ইস্যু বা অন্যান্য ইস্যু নিয়ে তার যে বক্তব্য, পাশাপাশি জাতিসংঘের তদন্তে তিনি অসহযোগিতা করেছেন, আবার এখন দোষ চাপাচ্ছেন সরকারের উপরে, এগুলো কিন্তু আমাদের শান্তিরক্ষী মিশনের উপরেও কিন্তু প্রভাব ফেলবে কিন্তু স্যার, যদি বেশি বাড়াবাড়ি হয়, যদি এমন যদি মনে হয়। আপনার কি মনে হয় স্যার? অ্যাবসলিউটলি, আপনি বুঝতেই পারবেন না। জাতিসংঘ এবং আন্তর্জাতিক বিশ্ব, এমনকি স্বয়ং মার্কিন যুক্তরাষ্ট্র, তারা কিন্তু এসব অবজার্ভ করে। তারা দে উইল গিভ ইউ দ্য রোপ, যথেষ্ট আপনাকে রোপ দিবে সো দ্যাট ইউ ক্যান হ্যাং ইয়োরসেলফ। কাজেই এইসব কার্যকলাপ, এই যে জাতিসংঘের যে উদ্যোগকে এইভাবে প্রত্যাখ্যান করার মানসিকতা, এই যে আপনার এত ধ্বংস, এত গোলাগুলি, যে ওয়ার ক্রাইমস কমিটেড হয়েছে এবং সেনাবাহিনীর যেসব জেনারেলসরা এইসব খুনের সাথে সরাসরি যুক্ত ছিল, এবং আমরা এটাও জানি যে যথেষ্ট প্রমাণ রয়েছে ভারতের সামরিক বাহিনীর সদস্যরাও বাংলাদেশে ঢুকে তারা গোলাগুলি করেছে। পুরো বিষয়টা ভারতের অজিত দোভাল তারই নিয়ন্ত্রণে ছিল, এবং হাসিনাকে যে প্লেনে ফেরত পাঠানো হবে সেখানেও কিন্তু অজিত দোভালের সিদ্ধান্ত ছিল। এসব কিন্তু সব জানাজানি হয়েছে। এসব আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আসলে পুরো বিষয়টা আসবে এবং তখন আপনি কোথায় পালাবেন? কাজে এইখানে এই যে আপনার সংশ্লিষ্টতা, এটা বাংলাদেশের সেনাবাহিনীর জন্য অত্যন্ত ক্ষতিকর এবং এগুলো পূর্ণ বিচার হওয়া উচিত। আমি জানি আমাদের অত্যন্ত সাহসী, মেধাবী যারা চাকরিচ্যুত হয়েছে অনেক অফিসার, তারা বিচার পাচ্ছে না। তাদের মধ্যে একজন হাসান নাসের, ব্রিগেডিয়ার হাসান নাসির চৌধুরী রয়েছেন, তিনি প্রচন্ড পরিশ্রম করছেন, বিভিন্ন সেমিনার করে জাতীয় নিরাপত্তা নীতি, ভবিষ্যতে সামরিক বাহিনীর যে প্রফেশনালিজম কিভাবে ড্র করা যায়, এবং কর্নেল হাসনাইন নামে অত্যন্ত সাহসী বীর বিক্রম একজন অফিসার, যাকে বরখাস্ত করা হয়েছে, যাকে এখনো চাকরিতে ফেরত দেওয়া হয়নি, এই রকমের অফিসার এবং আরো অনেক অবসরপ্রাপ্ত অফিসাররা মানে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে, অত্যন্ত নিরাশ হয়ে দেখছে যে কিভাবে আমাদের এই ডক্টর প্রফেসর ইউনূসের সময় এই ব্যর্থতা। আমি তো বলবো এটা প্রফেসর ইউনূসের ব্যর্থতা। তিনি কেন প্রথমেই
উদ্যোগ নেননি? তিনি কি জানতেন না প্রথমে যখন এটা জানাজানি হয়ে গেল যে বুকে পাথর বেঁধে সেনাবাহিনী প্রধান এটা এই প্রফেসর ইউনূসের অ্যাপয়েন্টমেন্টকে অ্যাকসেপ্ট করছে, তখনই তো তার কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত ছিল। তখনই এই জায়গাতে ডক্টর ইউনূসের উদাসীনতা আছে অথবা ওনার অবহেলা আছে। আমরা কিন্তু আপনি জানেন যে আমরা প্রথম থেকে কিন্তু এই বিষয়গুলো ওনার নলেজে বারবার আনার চেষ্টা করেছি। হয় উনি জানেন না, অথবা ওনাকে জানতে দেওয়া হয়নি, অথবা উনি উদাসীন ছিলেন, যার কনসিকুয়েন্সেস আমরা এখন ফেস করছি। আমরা স্যার আরেকটা প্রসঙ্গে যে অনুষ্ঠানটা শেষ করব সেটি হচ্ছে যে আপনি যেটি বলছিলেন যে এই যে দেখেন চরিত্র হনন কিন্তু আওয়ামী লীগের একটা কালচার, কিন্তু চরিত্র হনন মানে আওয়ামী লীগের বিপক্ষে যে থাকে সবসময় তাকে মেলাইন করার জন্য চরিত্র হনন হয়েছে। আমাদের সশস্ত্র বাহিনীতে যত কর্মকর্তা চাকরিচ্যুত হয়েছেন বা যাকে যখন যেই মানে অপরাধীর চাকরিচ্যুত করা হোক, সাথে কিন্তু একটা নারী ঘটিত বিষয় যুক্ত করে দেওয়া হয়েছে যেন সে এই বিষয়টা নিয়ে আর কোথাও কথা বলতে না পারে। ডক্টর খলিলের চরিত্র হননের চেষ্টা হয়েছে কিন্তু সেম তরিকায়। এবং একটা সহজ ব্যাখ্যা হচ্ছে 1/11 এর সময় যদি ডক্টর খলিল এরকম কোনো কিছুর সঙ্গে যুক্ত হন, পরবর্তী 16 বছর হাসিনা রেজিমকে তাকে ছেড়ে দিত? হাসিনা রেজিম এটা তাকে তো আরো মেলাইন করার চেষ্টা করতো। তখন তো মানে 16 বছর তো সময় গেছে, তাই না? তো এখন ওই চরিত্র খেলায় যাচ্ছে। তো সব মিলিয়ে স্যার বাংলাদেশ কোন দিকে যাচ্ছে, বা এই যে সার্বিক যে পরিস্থিতি, ডক্টর ইউনূসের পদত্যাগের কথা, আবার সরে আসা, বাট স্যার আমি কিন্তু কিছু দাবির সাথে একমত রাজনৈতিক দলগুলোর, যে কিছু উপদেষ্টাকে অবশ্যই সরাতে হবে। মানে 23 জন তার মধ্যে মিনিমাম 15 জনকে ফেলে দিয়ে নতুন করে সাজাতে হবে, নাহলে ডক্টর ইউনূস তার অ্যাচিভমেন্টে যেতে পারবেন না। আপনার কাছ থেকে আমি একটু টোটাল একটা বিশ্লেষণ শুনে অনুষ্ঠান শেষ করবো। জি স্যার। আমি একেবারে আপনার সাথে একমত যে তার বেশ কিছু এই যে অ্যাডভাইজার্স যারা একেবারেই পারফরমেন্স ভালো হয়নি তাদেরকে রিপ্লেস করা উচিত। এমনকি আমি তহিদ, আমার বিষয়ে যিনি পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের বিষয়ে আমার মানে তার সীমাবদ্ধতা সম্পর্কে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। আমি ঠিক জানি না, বুঝতেও পারি না কি গুণে তাকে এই পররাষ্ট্রনীতি উপদেষ্টা করা হলো, কার ইচ্ছায়, কারা এর পেছনে ছিল। কিন্তু তিনি তো ঠিক মতো আমাদের বিষয়গুলোও বোঝে না। আজকে যদি আপনি দেখেন ডক্টর খলিল যদি না থাকে তাহলে অ্যাবসলিউটলি হুমড়ি খেয়ে পড়বে আমাদের পররাষ্ট্র নীতির ক্ষেত্রে। এই যে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীন যে ভূমিকা রাখছে, আমরা আমার পররাষ্ট্র নিরাপত্তায় যে অসাধারণ পরিবর্তন আসছে, এগুলো সব হুমড়ি খেয়ে পড়বে যদি আজকে ডক্টর খলিল, এই যে এরা দাবি করছে বিএনপি আর এই সেনাবাহিনী প্রধানের যে অ্যাটিটিউড, খলিলকে যদি বাধ্য করা হয় চলে যেতে, তাহলে আমাদের ভারত একদম সাথে সাথে এই সুযোগ নিয়ে ভারত আবার তার আধিপত্য গড়ে বসবে বাংলাদেশকে। এবং এই ব্যাপারে প্রফেসর ইউনূসের কোনো চিন্তা ভাবনা নাই, কিংবা তিনি এই ব্যাপারে একেবারেই অজ্ঞ। তিনি তো একজন অর্থনীতিবিদ, অর্থনীতির ক্ষেত্রে তিনি যথেষ্ট অর্জন করেছেন। বাংলাদেশে এখন বৈদেশিক যে রিজার্ভ খুবই ভালো, এমনকি বিদেশে যারা থাকছে তারা ওয়ার্নিং দিয়েছে, এবং এই ওয়ার্নিংটা এই বিএনপি ও সেনাবাহিনী প্রধানের দিকে অ্যাড্রেস করেই বলা হয়েছে, যদি ডক্টর প্রফেসর ইউনূসকে কোনোভাবে সরানো হয় তাহলে সম্পূর্ণ রেমিটেন্স বন্ধ হয়ে যাবে। তার মানে বাংলাদেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। প্রফেসর ইউনূসের সাথে বা ডক্টর খলিলুর রহমানের সাথে এই যে আপনারা সহজভাবে এই আচরণ করছেন, একবার রিয়েলাইজ করেন, আপনারা কি পারবেন তখন অর্থনীতিকে ঠেকাতে? কোথায় যাবে তখন সামরিক বাহিনী প্রধানের এই ঔদ্ধত্য? তিনি কি জানেন, তিনি অর্থনীতি বোঝেন? তার শিক্ষাগত যোগ্যতা কতটুকু যে তিনি দাবি করছেন ডক্টর খলিলের বিষয় নিয়ে এই যে মিথ্যাচার করছেন? কাজেই রেমিটেন্স বন্ধ হয়ে যাওয়া আগামী দিনগুলোতে প্রফেসর ইউনূস যদি যে আস্থা রয়েছে পুরা পশ্চিমা বিশ্ব মুখ ঘুরিয়ে নিবে, এবং এটাই ভারত চায়। ভারত চাইছে যে যুক্তরাষ্ট্র সহ সারা পশ্চিমা বিশ্ব যেন ডক্টর খলিলকে সরিয়ে ফেলার ফলে বাংলাদেশটাকে মুখ ঘুরিয়ে নেয়, এখানে যেন অ্যানার্কি সৃষ্টি হয় এবং আমাদের সেনাবাহিনী যেন মুখ থুবড়ে পড়ে, এবং সেই সুযোগে ভারত বাংলাদেশে সোজা একটা ডিভিশন পাঠিয়ে দখল করে নেবে। এটা পুরোটাই একটা ষড়যন্ত্র। আজকে যদি ডক্টর খলিল বা আমাদের প্রফেসর ইউনূসকে রিজাইন করা হয় তাহলে ভারতের জন্য 6 মাসও সময় লাগবে না বাংলাদেশকে তার নিয়ন্ত্রণে নিয়ে আসতে। আবার সেই আগের মতো অজিত দোভাল এসে
ঢাকায় সমস্ত কিছু বাতলে দেবে এবং আমাদের পুরা অ্যাডমিনিস্ট্রেশন, অলরেডি অ্যাডমিনিস্ট্রেশনের ভিতরে প্রচুর মানে আওয়ামী পন্থীরা লুকিয়ে রয়েছে, তাদেরকে এখনো ক্লিন আপ করা হয়নি। আমাদের ইন্টেলিজেন্স সংস্থাগুলো এখনো নানাভাবে ডিস্টার্বড, কেননা এই সেনাবাহিনী প্রধানের কারণে রিফর্মস আনা হয়নি। ডক্টর ইউনূসের এটা একটা বড় ব্যর্থতা যে সেনাবাহিনী, সামরিক বাহিনীর রিফর্মসে তিনি হাত দেয়নি। এবং এই যে আমাদের আগেকার সেই সংবিধানে যে ধারা রয়েছে যেটা সামরিক বাহিনীর জন্য অত্যন্ত অপমানজনক, যে সামরিক বাহিনী কোনোভাবেই দেশে যদি গণতন্ত্রকে হত্যা করা হয় সেখানেও সামরিক বাহিনী কোনো রকম হস্তক্ষেপ করতে পারবে না, এইরকম ধারা হাসিনা অ্যামেন্ডমেন্ট দিয়ে করেছে। অথচ সেনাবাহিনী, সামরিক বাহিনী হচ্ছে সার্বভৌমত্বের প্রতীক। সামরিক বাহিনী হচ্ছে দেশের গর্ব। সামরিক বাহিনী অবশ্যই, যদি সুপ্রিম কোর্ট ফেইল করে, যদি জুডিশিয়ারি কোল্যাপস করে, তখন একমাত্র সামরিক বাহিনীর দিকেই কনস্টিটিউশন তাকিয়ে থাকবে যে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া বা দেশের সার্বভৌমত্বকে সেই পথ বন্ধ করে দিয়েছে হাসিনা। আজকে কনস্টিটিউশনে কেউ এটা নিয়ে কথা বলতেছে না। আজকে স্বয়ং সামরিক বাহিনীও এই বিষয়ে নিশ্চুপ। এমনও ক্লজ ইনসার্ট করা হয়েছে যে সামরিক বাহিনী যদি কোনোভাবে ওই ফ্যাসিজম রোধ করতে হস্তক্ষেপ করত, তাহলে সেনাবাহিনী প্রধানকে নাকি মৃত্যুদণ্ডের মোকাবেলা করতে হবে। মৃত্যুদণ্ডের ভয় ঢুকিয়ে দেওয়া হয়েছে। এবং এই কারণে আমরা দেখেছি যে সারাটা সময় ইকবাল, জি আপনি স্যার হচ্ছে এই বিষয়গুলো একেবারেই আমাদের সংবিধানে এগুলো কারেক্ট করা হয়নি। কেন হয়নি? কেন এগুলো উত্থাপন করা হয়নি? আজকে এখানেই তো প্রফেসর ইউনূসের বড় ব্যর্থতা। তিনি এত দূরত্ব বজায় রেখেছেন সামরিক নিয়ন্ত্রণ থেকে, অথচ শত শত অফিসার যাদের অন্যায়ভাবে চাকরি চলে গিয়েছে তাদের আবার চাকরি ফিরে পাওয়া উচিত। এই যে হাসনাইন, কর্নেল হাসনাইন। স্যার আমরা যখন এই বিষয়গুলো নিয়ে কথা বলি বা সেনাবাহিনী যখন কথা বলে, আপনি লাস্ট অফিসার এড্রেসও দেখবেন, বাংলাদেশের মিডিয়া এখনো পুরো নিয়ন্ত্রণে, তাদের মানে গোয়েন্দা সংস্থাদের নিয়ন্ত্রণে। এত কিছুর পরেও আপনি দেখবেন না বাংলাদেশের মিডিয়ায় কোনো আলোচনা হয়েছে, কেউ একটা কলাম লিখেছেন, কেউ একটা বিশ্লেষণ করেছেন, কোনো কিছু নাই। কিন্তু তো এখন ক্ষোভ এসে পড়েছে সোশ্যাল মিডিয়ার উপরে, বিশেষ করে আমাদের উপরে, যে আমরা নাকি স্যার সেনাবাহিনীর মূর্তি নষ্ট করতেছি। দুই একজন কর্মকর্তা, ডিরেইলড অফিসার, যাদের আনুগত্য হচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্রের প্রতি, তাদের ব্যাপারে আমরা যখন কথা বলি তা আমরা হয়ে যাচ্ছি সেনাবাহিনীর বিরুদ্ধে অবস্থান নিয়েছি। তো আমার মনে হয় যে জনগণ বোঝে, সাধারণ মানুষ বোঝে। আর স্যার এই মুহূর্তে আমি আগের একটা অনুষ্ঠানে বলেছি, ইতিমধ্যে ইউরোপীয় ইউনিয়ন কিন্তু স্যার বলে দিয়েছে যে সংস্কার এবং করিডোরের ব্যাপারে তারা পজিটিভ, কিন্তু তাদের একদম ক্লিয়ার অবস্থান জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, তো জাতিসংঘ জানিয়েছে। তো আপনার কি মনে হয় যে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট, এই ভারত, আমেরিকা, ইইউ, জাতিসংঘ সব মিলিয়ে বাংলাদেশের জন্য সবচেয়ে বেস্ট নেগোসিয়েশনটা তো পলিটিক্যাল পার্টির চেয়ে ডক্টর ইউনূস বেশি করতে পারার কথা, বিকজ অফ হিজ ইন্টারন্যাশনাল কানেকশনস? আপনি কি মনে করেন? এই মন্তব্যটা নিয়ে আমরা করব। এটা তো অ্যাবসলিউটলি আমরা দেখতেই পেয়েছি, দেখাই যাচ্ছে যে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউশন গুলো তারা কতখানি, ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি ঢাকায় এসে বলেছে যে এটা প্রফেসর ইউনূসের ইচ্ছা, তিনি রিফর্মস যতদিন চান রিফর্মস করে তারপর ইলেকশন দিবেন, এইরকম স্টেটমেন্ট দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে। কাজে এই যে পলিটিক্যাল পার্টিগুলো যদি মনে করে যে তারা এই বিদেশের অন্যান্য দেশগুলোকে ব্যবহার করবে, মোটেও পারবে না। আজকে বিএনপি মারাত্মক ভুল করছে। কোনো বৈদেশিক এমবেসি, আজকে বিএনপি ভারতের দিকে ঝুঁকে যাচ্ছে, কেননা কোনো ওয়েস্টার্ন নেশন, কোনো দেশ তাদের এই অবস্থানের প্রতি মোটেও সমর্থন পুষ্ট নয়, তারা কেউ বলছে না। এখন ভারত ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক সম্পর্কে নিজেই একটা ভিলেইনের অবস্থানে রয়েছে, অ্যাপারথাইড পলিসি ইয়ে করছে। ডক্টর খলিল যেটা বলেছে সেদিন নিউজ কনফারেন্সে, যে আরাকান আর্মি যদি ইনক্লুসিভ না হয়, যদি রোহিঙ্গাদের না নেয়, তাহলে বাংলাদেশ সরকার মনে করবে যে আরাকান আর্মি ইজ প্র্যাকটিসিং অ্যাপারথাইড। এইরকম অ্যাঙ্গেলে কেউ কি আগে বলতে পেরেছে? কার মেধা রয়েছে যে এইরকম ব্যাকফুটে ফেলতে পারবে আরাকান আর্মিকে? আরাকান আর্মি ইজ প্র্যাকটিসিং অ্যাপারথাইড
এবং এই অ্যাপারথাইডের অপবাদ দেওয়ার কারণে সাথে সাথে আরাকান আর্মি এখন তাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে বাধ্য হচ্ছে। এই বুদ্ধিটা, এই মেধা তো আমাদের বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কারো ছিল না, ভবিষ্যতে থাকবে কিনা সেটাও বলতে পারি না। কাজেই প্রফেসর ইউনুস, আপনি যেটা বললেন, তিনি এমন কিছু কিছু মানুষকে এনেছেন, সত্যি কথায় ডক্টর খলিলের মতো আরো অন্যান্যরা যারা, তারা কিন্তু অসাধারণ গ্রহণযোগ্যতা পেয়েছে পশ্চিমা বিশ্বে। তারা এই জাপান সহ পূর্বের দেশগুলোতেও অসাধারণ ইয়ে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম তার কিছু অ্যাডভাইজার রয়েছে যারা একেবারেই নিকৃষ্ট মানের। কাজেই অতি উচ্চমান আবার অতি নিম্নমান, দুটারই সংমিশ্রণ। তবে এটা ঠিক যে আমাদের সেনাবাহিনী, সামরিক বাহিনীকে কোনোভাবে বিতর্কিত করা যাবে না। সামরিক বাহিনীর 98% মনে করি জনগণের সাথে রয়েছে। তারা বারবার প্রমাণ করেছে। অবসরপ্রাপ্ত সামরিক বাহিনীর অত্যন্ত যোগ্য মেধাবী যারা অবসরপ্রাপ্ত হয়েছেন, তারা বারবার বিভিন্ন মিটিংস, ফোরামসে যে তারা কনফার্ম করে যে আমরা সবসময় জনগণের পাশে ছিলাম, থাকবো। গুটি কয়েক ভারতীয় দালাল এরা আমাদের সামরিক বাহিনীর সততা, যোগ্যতা এটাকে ধ্বংস করতে চাচ্ছে, ভারতকে পথ করে দিতে চাচ্ছে। কাজেই এটা কিন্তু আজকে তাদেরই দায়িত্ব যে তাদের গৌরব তারা যেন বজায় রাখে, তারা যেন জনগণের সাথে থাকে। প্রফেসর ইউনুসের হাত যত তারা শক্ত করবে, তত আন্তর্জাতিক বিশ্বে আমাদের দেশ অনেক সম্মান, গ্রহণযোগ্যতা পাবে। এবং সেই দিক থেকে চিন্তা করলে আজকে আগামী বছরের ভেতর যদি ডক্টর খলিল তার কার্যকারিতা চালায় এবং তাকে যদি এলিভেট করা হয়, তিনি যদি পররাষ্ট্র উপদেষ্টার পদে যান, আমি আশা করব যে বাংলাদেশের সাথে চীনের অসাধারণ সম্পর্ক গড়ে উঠবে। এবং তখন আমরা দেখব ভারত বাংলাদেশকে শ্রদ্ধার চোখে দেখছে। এখন বাংলাদেশ চাইছে বাংলাদেশকে ছুঁড়ে ফেলে দিতে, এবং কিছু কুলাঙ্গারের জন্য বাংলাদেশ ভারতের দ্বারা এইভাবে অপদস্থ হচ্ছে। কিন্তু আমরা আশা করব যে ডক্টর খলিল আর ডক্টর ইউনুস তাদের যে উদ্যোগ আন্তর্জাতিক ক্ষেত্রে, তার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে প্রচন্ড শ্রদ্ধা করবে, রোহিঙ্গারা আবার ফেরত যাবে, আরাকান আর্মির মাধ্যমে রাখাইন রাজ্যের সাথে আমাদের একটা আলাদা সম্পর্ক গড়ে উঠবে, এবং একটা পুরো চ্যাপ্টার ওপেন হবে বাংলাদেশের সম্পর্ক ভারত, পাকিস্তান সহ বাংলাদেশের বৈদেশিক নীতিতে একটা অসাধারণ পরিবর্তন আসবে, যার ফলে আগামীতে যারা ইলেক্টেড সরকার হয়ে আসবে তারা অনেক কিছুই অর্জিত হিসাবে ডক্টর খলিলের দিকে গ্রেটফুল, গ্র্যাটিটিউড হয়ে তাকে ধন্যবাদ জানাবে। কিন্তু সেই পথ যেন তারা রুদ্ধ না করে, আমি এটাই আশা করব। জি, আপনাকে ধন্যবাদ স্যার। এবং আমরাও চাই যে আমাদের রাজনৈতিক দলগুলো সুবিবেচনা প্রসূত সিদ্ধান্ত নেবেন। আমাদের সেনাবাহিনীর যে 98% কর্মকর্তা এবং সৈনিক আছেন তারা দেশের পক্ষে থাকবেন, অর্থাৎ বিভ্রান্ত হবেন না আর কি। বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই। এবং আমরা মনে করি যে 15-16 বছরের যে ফ্যাসিজম, তারপরে আমাদের হাতে একটি সুযোগ এসেছে ঘুরে দাঁড়ানোর, প্রপার সংস্কার করার। অধ্যাপক শাহিদুজ্জামান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বিশ্লেষণের জন্য। নিশ্চয়ই আমরা নিকট ভবিষ্যতে আবার আপনাকে পাবো। ধন্যবাদ আপনাকেও, যে এরকম একটা মানে বিষয় অত্যন্ত স্পর্শকাতর কিন্তু তারপরেও প্রাসঙ্গিক, জাতীয় স্বার্থের এত গুরুত্বপূর্ণ একটা বিষয় এত শর্ট নোটিসে এখানে এই যে আমরা প্রেজেন্ট করতে পারলাম, আই মাস্ট গিভ ইউ মাই স্যালিউট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। দর্শক, এতক্ষণ যারা এই অনুষ্ঠান শুনলেন, নিশ্চয়ই আপনি এই আলোচনার মর্মার্থ উপলব্ধি করতে সক্ষম হবেন। খুব স্পষ্ট করার চেষ্টা করা হয়েছে করিডোর কি, করিডোর কেন, ডক্টর খলিলকে নিয়ে যে আলোচনাগুলো হচ্ছে, ডক্টর ইউনূস সরকারকে নানাভাবে ক্ষতিগ্রস্ত করার যে চেষ্টাগুলো হচ্ছে, সেই জায়গাটা এই আলোচনাটা আমার মনে হয় যে আপনাদেরকে একটি স্পষ্ট ধারণা দেবে। পাশাপাশি ডক্টর ইউনূসকে আমরা বলবো যে প্রায় 10 মাস হয়ে গেল, আপনি দয়া করে সেনাবাহিনী, সশস্ত্র বাহিনীর উপর আপনার কর্তৃত্ব প্রতিষ্ঠা করুন। হাসিনাপন্থী, ভারতপন্থী যারা এখনো বাংলাদেশকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে, তাদের উপর আপনার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করুন। গোয়েন্দা সংস্থাকে পরিবর্তন করুন। গোয়েন্দা সংস্থার প্রতিদিনের গোয়েন্দা রিপোর্ট যেন আপনার কাছে আসে, সেটি নিশ্চিত করুন। পাশাপাশি উপদেষ্টা পরিষদে ইতিমধ্যে জুনিয়র উপদেষ্টা থেকে শুরু করে যেসব অপদার্থ টাইপের উপদেষ্টারা আছেন, যাদের বিরুদ্ধে ইতিমধ্যে
দুর্নীতির অভিযোগ উঠেছে তাদেরকে আপনি উপদেষ্টা পরিষদ থেকে বহিষ্কার করুন। বিশেষ করে আমরা সাম্প্রতিক সময় দেখলাম উপদেষ্টা আসিফ মাহমুদের পিএস কে দুদক তলব করেছে, তার বিরুদ্ধে প্রায় ১০০ কোটি টাকার বেশি দুর্নীতির অভিযোগ আছে। তো পিএস কে ধরলে হবে না, যার স্বাক্ষরে এই দুর্নীতিগুলো হয়েছে তাকেও ধরতে হবে। অর্থাৎ নতুন দল পুরান দল বলে কোনো শব্দ নাই, ছাত্রদের দল বলেও কোনো শব্দ নাই। দুর্নীতি দুর্নীতি, এটার বিরুদ্ধে অবশ্যই আমাদের অবস্থান নিতে হবে। পাশাপাশি উপদেষ্টা পরিষদের ভেতরে কিন্তু ডক্টর ইউনূস আপনাকে ক্ষতিগ্রস্ত করার সকল উপাদান নিয়ে কমপক্ষে ১০ থেকে ১৫ জন বসে আছেন। তাদেরকে বিদায় করুন। 111 এর সঙ্গে যুক্ত যেসব অপরাধী তাদেরকে বিদায় করুন। না হলে কিন্তু সামনে সমূহ বিপদ। আমরা গত ১০ মাস ধরে আপনাকে সহযোগিতা করার চেষ্টা করছি নানাভাবে। আপনি শুনেন বা না শুনেন, আমরা চেষ্টা করছি এবং আপনার উপরে সামনের দিনগুলোতে চাপ আরো বাড়বে। অর্থাৎ আপনাকে যে দায়িত্ব দেয়া হয়েছে, বাংলাদেশের জনগণ আপনার উপর যে আস্থা রেখেছে, সেই আস্থা আপনাকে যথাযথভাবে পূরণ করতে হবে। এখানে কোনো আবেগের কোনো জায়গা নাই, এখানে কোনো ইফ নাই, বাট নাই, সবই ফুল স্টপ। এটা শেষ করেই আপনাকে যেতে হবে এবং যথাযথভাবে যেতে হবে। আর বিএনপির যদি শুভবুদ্ধির উদয় হয়, আমার মনে হয় যে এটি দলের জন্য ভালো হবে, দেশের জন্য ভালো হবে।